ইয়েস, এখন আমরা হচ্ছে প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি স্কিন লেশন সম্পর্কে একটু বলবো। অ্যাকচুয়ালি ডার্মাটোলজি বোঝার জন্য কিছু টার্মিনোলজি বোঝাটা খুবই ইম্পর্টেন্ট, এবং এই টার্মিনোলজি আমার কাছে মনে হয়েছে যে সূত্রের মতো, যে আমরা যখন কোনো অঙ্ক করতে যাই কোনো চ্যাপ্টারে, যখন আমরা অঙ্ক করতাম লাইক ইন অ্যালজেব্রা, যে a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, যদি এই সূত্রটা আপনার জানা থাকে তাহলে অঙ্ক ইজিলি হয়ে যাবে। তো এরকমই স্কিন যে ডিজিজগুলো, এর কিছু টার্মিনোলজি আছে যেগুলো আমরা অ্যাকচুয়ালি মানে অভ্যস্ত না, যেগুলো শুনতে আমরা অভ্যস্ত না। তাহলে আমরা স্কিন ডিজিজগুলোর যে টার্মিনোলজি, এটা দিয়ে আমরা আমাদের লেশনগুলো সম্পর্কে একটু আইডিয়া নেব। তো ফার্স্ট হচ্ছে এই টার্মিনোলজি যেগুলো ইম্পর্টেন্ট হচ্ছে, টার্মিনোলজিগুলো খুবই ইম্পর্টেন্ট। ফার্স্ট হচ্ছে স্কিন লেশন, যেটা যে স্কিন লেশন হতে পারে শুধুমাত্র কালার চেঞ্জ। একটা স্কিন লেশন শুধুমাত্র কালার চেঞ্জ হয়ে একটা স্কিন লেশন হতে পারে। এই কালার চেঞ্জের উপরে বেসিস করে স্কিন লেশনকে দুই ভাগে ভাগ করা হয় এদের সাইজের উপরে। যদি সাইজ লেস দেন 1 সেন্টিমিটার হয় তখন এটাকে বলা হয় ম্যাকিউল। একটা স্কিন লেশন যেখানে শুধুমাত্র কালার চেঞ্জ আছে এবং এর সাইজ লেস দেন 1 সেন্টিমিটার, এদেরকে বলা হয় ম্যাকিউল। তাহলে আপনাকে একটা ডিজিজে বলা হলো যে এখানে ম্যাকিউলার র্যাশ পাওয়া গেছে, দেয়ার ম্যাকিউলার র্যাশ, মানে কি? ম্যাকিউলার র্যাশ মানে কিছুই না, জাস্ট দেয়ার ইজ সাম কালার চেঞ্জ অ্যান্ড দ্য লেশন সাইজ ইজ লেস দেন 1 সেন্টিমিটার। যদি মোর দেন 1 সেন্টিমিটার হয় তখন সেটাকে বলা হয় প্যাচ। কিছু লেশনগুলো আছে, এই লেশনগুলো হচ্ছে এদের কালার চেঞ্জ, এদের এলিভেশন এবং ব্লিস্টার ফর্মেশন, এদের উপরে বেসিস করে এটাকে ভাগ করা হয়। যদি স্কিনের কোনো লেশন শুধুমাত্র কালার চেঞ্জ যদি থাকে, এই কালার চেঞ্জ যদি লেস দেন 1 সেন্টিমিটার হয় তাহলে সেটা হবে ম্যাকিউল। এটা যদি মোর দেন 1 সেন্টিমিটার হয় তাহলে সেটাকে আমরা বলবো প্যাচ। স্কিনে যদি কোনো এলিভেটেড লেশন থাকে এবং এটার সাইজ যদি লেস দেন 1 সেন্টিমিটার হয় তাহলে সেটাকে বলা হয় প্যাপিউল। এটাকে বলা হচ্ছে প্যাপিউল। এবং স্কিনের কালার, স্কিনের এলিভেশন, এই স্কিন এলিভেশন যদি 1 সেন্টিমিটারের চাইতে বেশি হয়, কোন স্কিন এলিভেশন যেটা 1 সেন্টিমিটারের চাইতে বেশি, সেটাকে আমরা বলি প্ল্যাক। তাহলে কালার চেঞ্জ যদি ছোট হয় ম্যাকিউল, কালার চেঞ্জ যদি বড় হয় প্যাচ, এলিভেশন যদি ছোট হয় প্যাপিউল, এলিভেশন যদি বড় হয় প্ল্যাক। এরপরে ব্লিস্টার। ব্লিস্টার হচ্ছে অ্যানি ফ্লুইড ফিল্ড ক্যাভিটি, যে কোনো ফ্লুইড ফিল্ড ক্যাভিটিকে এক বাক্যে বলা হয় ব্লিস্টার। ব্লিস্টার যদি 1 সেন্টিমিটারের ছোট হয় তখন সেটাকে বলা হয় ভেসিকল, তখন এটাকে বলা হয় ভেসিকল। যদি এই ব্লিস্টারটা মোর দেন 1 সেন্টিমিটার হয় তখন সেটাকে বলা হয় বুলা। তাহলে বুলা এবং ভেসিকল এই দুইটাই হচ্ছে একটা ফ্লুইড ফিল্ড ক্যাভিটি, এবং দুইটাকে একসাথে যদি আমরা বলতে চাই তাহলে সেটা হচ্ছে ব্লিস্টার। তাহলে কোন কোন স্কিন লেশনকে শুধুমাত্র ব্লিস্টার হিসেবে ডিসক্রাইব করা হয়, যে এদের সাইজটা ইম্পর্টেন্ট না। আর যদি সাইজটা ইম্পর্টেন্ট হয় তখন সেটাকে বলা হয়, যদি ছোট হয় এবং সেখানে যদি ফ্লুইড থাকে তখন সেটা হলো ভেসিকল, এবং যদি বড় হয় তখন বুলা। এখন ফ্লুইডের জায়গায় যদি কোনো ক্যাভিটিতে স্কিনের যদি কোনো লেশন থাকে এবং যদি সেখানে কোনো একটা স্যাক থাকে এবং সেখানে যদি পাস থাকে তখন সেই পাস ফিল ক্যাভিটিকে বলা হবে পার্সচিউল, তখন এটাকে বলা হবে পার্সচিউল। তাহলে পার্সচিউল হচ্ছে পাস কন্টেনিং ক্যাভিটি বা পাস্ট কন্টেনিং স্যাক। ওকে, তাহলে এই কালার চেঞ্জ এগুলো জানার কেন ইম্পর্টেন্ট? যেমন ম্যাকিউল, ম্যাকিউল একটা ফাঙ্গাল ইনফেকশনে ম্যাকিউল হতে পারে। কোন ফাঙ্গাল ইনফেকশন? সেটা হচ্ছে পিটাইরিয়াসিস, পিটাইরিয়াসিস ভার্সিকোলার, পিটাইরিয়াসিস ভার্সিকোলার, যেটা ম্যালাসেজিয়া ফারফার দিয়ে হয়। এখানে যে স্কিন লেশনগুলো হয় সেখানে হচ্ছে হাইপোপিগমেন্টেড লেশন থাকে এবং এদের সাইজ ইউজুয়ালি লেস দেন 1 সেন্টিমিটার থাকে, এজন্য এদেরকে বলা হয় ম্যাকিউল। তাহলে ম্যাকিউল পাওয়া যাবে কোন ডিজিজে? পিটাইরিয়াসিস ভার্সিকোলার। সেকেন্ড হচ্ছে প্যাচ। এরকম একটা স্কিন লেশন যেখানে কালার চেঞ্জ বাট সাইজ ইজ মোর দ্যান 1 সেন্টিমিটার, এটাও ফাঙ্গাল ইনফেকশনে পাওয়া যেতে পারে। কোন ফাঙ্গাল ইনফেকশন? এই ফাঙ্গাল ইনফেকশনটা হচ্ছে ডার্মাটোফাইট, ডার্মাটোফাইটোসিস, ডার্মাটোফাইটোসিস। যদি ট্রাঙ্কে কোনো ডার্মাটোফাইটোসিস হয় তাহলে সেটাকে বলা হয় টিনিয়া কর্পোরিস, টিনিয়া কর্পোরিস। তাহলে টিনিয়া কর্পোরিসে যে কালার চেঞ্জটা হয়
সেটা হচ্ছে ইউজুয়ালি লার্জ ইন সাইজ এবং এদেরকে বলা হয় প্যাচ। ওকে, প্যাপিউল, প্যাপিউল যেটা, এই প্যাপিউলকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে এটা প্যাপিউলটা লিনিয়ার হতে পারে, লিনিয়ার, আরেকটা হতে পারে ফ্ল্যাট টপড, ফ্ল্যাট টপড। এর টপ যেটা আপার পার্টটা ফ্ল্যাট থাকতে পারে। যদি ফ্ল্যাট টপ প্যাপিউল হয় এবং এই ফ্ল্যাট টপ প্যাপিউল যদি ভায়োলেশিয়াস ইন কালার হয় তখন এদেরকে বলা হয় উইক হামস স্ট্রায়া, উইক হামস স্ট্রায়া। এই উইক হামস স্ট্রায়া কোন ডিজিজে পাওয়া যায়? উইক হামস স্ট্রায়া ইজ ভেরি মাচ ক্যারেক্টারিস্টিক অফ লাইকেন প্লানাস, লাইকেন প্লানাস। তাহলে প্যাপিউল পাওয়া যায় এরকম একটা ডিজিজের নাম হচ্ছে লাইকেন প্লানাস। এখানে কোন ধরনের প্যাপিউল পাওয়া যায়? ফ্ল্যাট টপড প্যাপিউল। এদের কালার কেমন থাকে? ভায়োলেশিয়াস ইন কালার। লিনিয়ার প্যাপিউল, লিনিয়ার প্যাপিউল কোন ডিজিজে পাওয়া যাবে? লিনিয়ার প্যাপিউলের আরেকটা নাম হচ্ছে বারো। লিনিয়ার প্যাপিউলের আরেকটা নাম হলো বারো। বারো কোথায় পাওয়া যাবে? বারো ইজ দ্য ক্যারেক্টারিস্টিক লেশন অফ স্ক্যাবিস, বারো ইজ এ ক্যারেক্টারিস্টিক লেশন অফ স্ক্যাবিস। তাহলে বারো হচ্ছে লিনিয়ার অর কার্ভিলিনিয়ার প্যাপিউল, ইট ইজ কল্ড বারো। What is papule? Papule is flat topped. This is flat topped papule. This is also known as Wickham's stria and this is very much characteristic of lichen planus. এরপরে হচ্ছে প্ল্যাক। প্ল্যাক কোথায় পাওয়া যায়? প্ল্যাক হচ্ছে খুবই একটা কমন ডিজিজে পাওয়া যায়, যেটা হচ্ছে সোরিয়াসিস। সোরিয়াসিস, সোরিয়াসিসের ক্যারেক্টারিস্টিক লেশনকে বলা হয় ইরাইথেমাটাস প্ল্যাক কভার্ড বাই ড্রাই সিলভারি স্ক্যাল। ইরাইথেমাটাস প্ল্যাক কভার্ড বাই ড্রাই সিলভারি স্ক্যাল। কেন ইরাইথেমাটাস, কেন ড্রাই সিলভারি স্ক্যাল, এটা আমরা পরে আসব। তাহলে প্ল্যাক আর কোথায় পাওয়া যেতে পারে? প্ল্যাক পাওয়া যেতে পারে বয়েন্স ডিজিজে, প্ল্যাক পাওয়া যেতে পারে বয়েন্স ডিজিজ, এটাও আমরা পরে ডিসকাস করব। ভেসিকল, ভেসিকল হচ্ছে একটা ফ্লুইড ফিল্ড ক্যাভিটি যার সাইজ স্মল, লেস দ্যান 1 সেন্টিমিটার। এটা কোথায় পাওয়া যায়? এরকম ভেসিকল পাওয়া যেতে পারে হারপিস সিমপ্লেক্স, হারপিস সিমপ্লেক্সে পাওয়া যেতে পারে। এরকম ভেসিকল পাওয়া যেতে পারে চিকেন পক্স, চিকেন পক্স, চিকেন পক্স। তাহলে হারপিস সিমপ্লেক্স এবং চিকেন পক্সে ভেসিকল পাওয়া যাবে। বুলা, বুলাগুলো কোথায় পাওয়া যাবে? আমরা ফার্স্টে যেটা বলছিলাম যে ইমিউনোবুলাস ডিজিজ, এনি ইমিউনোবুলাস ডিজিজ ক্যান প্রডিউস বুলা, এনি ইমিউনোবুলাস ডিজিজ ক্যান প্রডিউস বুলা। সো হোয়াট ইজ বুলা? Bulla is fluid containing sac which persist in the skin and their size is usually more than 1 centimeter. So bulla will be found in pemphigus vulgaris, it may be found in bullous pemphigoid, it can be found in dermatitis herpetiformis. Next is pustule, pustule. So these are the immunobullous disease, immunobullous. Now pustule, when a cavity in the skin is filled with pus, it is known as pustule, and pustule are usually small in size and this pustule can be found in chicken pox, it can be found in herpes zoster or varicella zoster, and it can also be found in syphilis, it can also be found in syphilis. Pustule can also be found in psoriasis. Which type of psoriasis? Pustular psoriasis. So at least if we want to remember, that is pustule can be found in the chicken pox, herpes zoster and pustular psoriasis. Okay, যদি আমরা আরেকবার এটাকে রিমাইন্ড করি তাহলে স্কিনের যে টার্মিনোলজি গুলো আছে খুবই ইজি। যদি কালার চেঞ্জ হয় এবং সাইজ যদি ছোট হয় তাহলে ম্যাকিউল, যদি কালার চেঞ্জ হয় সাইজ যদি বড় হয় তাহলে সেটা হচ্ছে প্যাচ, যদি স্কিনের কোন এলিভেশন থাকে এবং সেটা যদি ছোট হয় তাহলে সেটা হলো প্যাপিউল, স্কিনের এলিভেশন এবং এর সাইজ বড় তখন সেটাকে বলা হবে প্ল্যাক। স্কিনে একটা ফ্লুইড কন্টেইনিং ক্যাভিটি, সাইজ ছোট, এটা হচ্ছে ভেসিকল, এর সাইজ যদি বড় হয় তাহলে সেটা হবে বুলা। স্কিনে যদি পাস কন্টেইনিং ক্যাভিটি থাকে তাহলে সেটা হবে পাস্টিউল। এবং ম্যাকিউলের একটা এক্সাম্পল হচ্ছে পিটাইরিয়াসিস ভার্সিকোলার,
প্যাচের একটা এক্সাম্পল হচ্ছে টিনিয়া কর্পোরিস। প্যাপিউল আবার আমরা ভাগ করছি দুই ভাগে, একটা হচ্ছে লিনিয়ার প্যাপিউল যেটা পাওয়া যায় কোথায়, স্ক্যাবিসে। লিনিয়ার প্যাপিউল পাওয়া যাবে স্ক্যাবিসে। সো স্ক্যাবিস ক্যান প্রডিউস লিনিয়ার প্যাপিউল। এই লিনিয়ার প্যাপিউলকে আবার বলা হয় বারো, লিনিয়ার অর কার্ভিলিনিয়ার প্যাপিউল। প্যাপিউল ক্যান বি ফ্ল্যাট টপড, যদি ফ্ল্যাট টপড হয় এবং কালার যদি ভায়োলেশিয়াস হয় তখন সেটাকে বলা হয় উইকহামস স্ট্রায়া। এবং উইকহামস স্ট্রায়া কোন ডিজিজে পাওয়া যায়, লাইকেন প্লানাস। প্ল্যাক, প্ল্যাক যদি ইরাইথেমাটাস থাকে, স্ক্যালি যদি থাকে, this is characteristic for psoriasis, and similar plaque can be found in the Bowen's disease. So Bowen's disease can also produce the erythematous plaque covered by scale. Now the vesicle can be found in the herpes simplex, can be found in the chicken pox, and bulla are found in the immunobullous disease. Pustule can be found in the chicken pox, in the herpes zoster, and last but not the least, that is pustular psoriasis. Okay, these are the primary skin lesions. আরো কিছু লেশন আছে স্কিনে, যেমন হচ্ছে নোডিউল। নোডিউল হচ্ছে লাইক এ বিল্ডিং, nodule is like a building. So any building has two parts, one is base and another one is the elevated part. So the base or the pillar which remains inside the soil, তাহলে স্কিনের যদি কোনো লেশন এপিডার্মিসের যদি নিচে থাকে, ডার্মিসকে যদি ইনভেট যদি করে থাকে এবং উপরেও যদি থাকে, তাহলে এ ধরনের স্কিন লেশনকে বলা হবে নোডিউল। যার একটা বেজ আছে, যে বেজটা হচ্ছে ডার্মিস এবং এপিডার্মিসের আন্ডারে থাকে এবং একটা পার্ট আন্ডারে এবং একটা পার্ট উপরে, তাহলে স্কিনের লেশন যদি ডিপেও থাকে এবং উপরেও থাকে তখন সেটাকে বলা হবে নোডিউল। এরকম নোডিউল পাওয়া যায় কোন ডিজিজে, নোডিউল পাওয়া যায় ইরাইথেমা নোডোসাম, নোডিউল পাওয়া যাবে ইরাইথেমা নোডোসাম। নোডিউল পাওয়া যাবে সিভিয়ার অ্যাকনিতে, সিভিয়ার অ্যাকনিতে পাওয়া যাবে নোডিউল। নোডিউল পাওয়া যাবে লেপ্রোমাটাস লেপ্রোসিতে, লেপ্রোমাটাস লেপ্রোসি। সো দিজ আর দ্য ভেরি ইম্পর্টেন্ট এক্সাম্পল অফ নোডিউল। তাহলে নোডিউলটা খুবই সিম্পল, যে এটা স্কিনের উপরেও থাকবে, স্কিনের ডিপেও থাকবে, এরকম কোনো লেশন থাকলে এটাকে নোডিউল বলা হবে। অ্যাকচুয়ালি নোডিউল ক্লিনিক্যালি বলাটা খুব টাফ, কারণ কোন লেশন স্কিনের নিচে আছে এটা শুধু উপর থেকে এক্সামিন করে বলাটা টাফ। তাহলে এগুলো হচ্ছে এক্সাম্পল, যে এরকম এখানে শুধুমাত্র কালার চেঞ্জ, যেহেতু এখানে শুধুমাত্র কালার চেঞ্জ, একটু ব্রাইট একটু ডার্ক কালার, এজন্য এটা হচ্ছে, এবং সাইজ দেখেন এটা হচ্ছে 1 সেন্টিমিটার, যেহেতু 1 সেন্টিমিটারের ছোট, এটা হচ্ছে ম্যাকিউল। আর এটা হচ্ছে স্কিন এলিভেশন, এবং এটা হচ্ছে যেহেতু ছোট স্কিন এলিভেশন, এটা হলো একটা প্যাপিউল। এটা হচ্ছে ভেসিকল, দেখেন অনেকগুলো ছোট ছোট ফ্লুইড কন্টেইনিং ক্যাভিটি, এরকম হারপিস ইনফেকশন ক্যারেক্টারিস্টিক হচ্ছে, এরকম হারপিস ইনফেকশনে পাওয়া যেতে পারে, অথবা ভেরিসেলা জোস্টার ইনফেকশনে পাওয়া যেতে পারে। এবং এটা হচ্ছে একটা ব্লিস্টার, এবং এই ব্লিস্টারটা মনে হচ্ছে ইজিলি রাপচার হয়ে গেছে, সো ইট কুড বি দ্য লেশন অফ পেমফিগাস ভালগারিস। আর এটা হচ্ছে একটা নোডিউল, অ্যাকচুয়ালি নোডিউল দেখেই এটা নোডিউল এটা বোঝাটা খুবই টাফ। এবং প্ল্যাক, যেটা প্ল্যাক থাকবে স্কিন থেকে এলিভেটেড থাকবে, সাইজ বড় হবে, এবং এটা হচ্ছে একটা ক্যারেক্টারিস্টিক প্ল্যাক অফ সোরিয়াসিস, যেটা দেখেন উপরে দেখতে মনে হচ্ছে লাইক silvery scale, and there is a plaque, so this is a lesion of psoriasis. আর এটা হচ্ছে pustule, এবং আমরা বলছি যে pustule can be found in also in the acne. So pustule, এটা হচ্ছে একটা acne-র pustule যদি থাকে এটা ইন্ডিকেট করে সিভিয়ার acne। আর পিটেচি হচ্ছে স্কিনের নিচে যদি ব্লাড অ্যাকুমুলেট করে এবং এক্সট্রাভাসেটেড হয় তখন সেটা হচ্ছে পিটেচি। উইল হচ্ছে মেইনলি একটা ডার্মাল ইডেমা, ডার্মিসে যদি কোনো ইডেমা হয় সেটা হচ্ছে উইল, এবং এটা ইউজুয়ালি কোনো ইনফ্লামেশনের কারণে হতে পারে, আর্টিকেরিয়া থেকে ডেভেলপ করতে পারে। তাহলে আমরা মোটামুটি স্কিনের কিছু ক্যারেক্টারিস্টিক লেশন সম্পর্কে আমরা বললাম। এখন আমরা কয়েকটা কোশ্চেন একটু দেখব, যে হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক লেশন অফ অ্যাকনি। অ্যাকনির ক্যারেক্টারিস্টিক লেশনকে কি বলা হয়? অ্যাকনির ক্যারেক্টারিস্টিক লেশন হচ্ছে লিনিয়ার অর কার্ভিলিনিয়ার প্যাপিউল।
এর আরেকটা নাম কি? বারো। লিনিয়ার কার্ভিলিনিয়ার প্যাপিউল, অলসো কল্ড অ্যাজ বারো, সরি অ্যাকনি, we are talking about acne. acne characteristic lesion হচ্ছে কমেডন, কমেডন। and what is comedon? comedon is occluded duct of sebaceous gland, sebaceous gland. so acne characteristic lesion হচ্ছে কমেডন এবং এটা হচ্ছে occluded duct of sebaceous gland. what is the characteristic lesion of psoriasis? psoriasis এর characteristic lesion হচ্ছে erythematous plaque covered by dry silvery scale, erythematous plaque covered by dry silvery scale. এখান থেকে কোশ্চেন আসছিল একবার এফসিপিএস পার্ট 1 এ, and which one is the characteristic lesion of scabies? এটা আমরা শুরুতেই বলে ফেলছি যে scabies এর characteristic lesion হচ্ছে 12 and 12 is linear or curvilinear papule. and last question, which one is the characteristic lesion of lichen planus? lichen planus এর characteristic lesion হচ্ছে Wickham's stria, and Wickham's stria is flat topped violaceous papule, flat topped violaceous papule. এখন স্কিনের কিছু ইম্পর্টেন্ট সাইন, এই সাইন সম্পর্কে আমরা আগে বলছি একটা যে নিকোলস্কিস সাইন, নিকোলস্কিস সাইন। নিকোলস্কিস সাইনটা কি? নিকোলস্কিস সাইন হচ্ছে যে যদি কোনো পেশেন্টের ফ্রাজাইল ফ্রাজাইল যদি বুলা থাকে এবং সেটা যদি ইজিলি রাপচার হয়ে যায়, এই ইভেন্টটাকেই বলা হচ্ছে নিকোলস্কিস সাইন। তাহলে নিকোলস্কিস সাইন কোন ডিজিজে পাওয়া যাবে? পেমফিগাস ভালগারিস এন্ড অলসো টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিস, পেমফিগাস ভালগারিস, টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিস। সেকেন্ড হচ্ছে অসপিস সাইন, অসপিস সাইন। অসপিস সাইন যেটা, এটা হচ্ছে সোরিয়াসিসে পাওয়া যায়, সোরিয়াসিসে। অসপিস সাইনটা কি? অসপিস সাইন হচ্ছে সোরিয়াসিসে যে হাইপার ক্যারাটোসিস হয়, এই হাইপার ক্যারাটোসিসটাকে যদি রিমুভ করে দেওয়া হয় তাহলে সোরিয়াসিসে ডার্মিসের ওখানে ব্লাড ভেসেলগুলো ডায়ালেটেড থাকে, এই ডায়ালেটেড ব্লাড ভেসেলগুলো ভিজুয়ালাইজড হবে, এটাকেই বলা হয় অসপিস সাইন। তাহলে হোয়াট ইজ অসপিস সাইন? অসপিস সাইন ইজ visualized dilated blood vessel of the dermis which is seen after the removal of keratin plaque or keratin scale. তাহলে অসপিস সাইন, অসপিস সাইনটা হচ্ছে characteristic feature of, অসপিস সাইন is a characteristic feature of psoriasis. and what is অসপিস সাইন? অসপিস সাইন is visualized dilated blood vessel in the dermis which is seen after the removal of keratin plaque or keratin scale. ক্যারাটিনের যে স্কেলটা থাকে সোরিয়াসিস, সেটাকে রিমুভ করার পরে যে ডাইলেটেড ব্লাড ভেসেলগুলো ভিজুয়ালাইজড হয় সেটাকে বলা হয় অসপিস সাইন। তাহলে অসপিস সাইন ইজ এ ক্যারেক্টারিস্টিক ফিচার অফ সোরিয়াসিস। ওকে, অ্যান্ড দেন ইজ কবনার্স ফেনোমেনা। কবনার্স ফেনোমেনা, হোয়াট ইজ কবনার ফেনোমেনা? কবনার ফেনোমেনা হচ্ছে যে স্কিনে, একটা হেলদি স্কিনে যদি কোনো কারণে ট্রমা হয়, একটা হেলদি স্কিনে যদি সুপারফিশিয়াল ট্রমা হয় এবং সুপারফিশিয়াল ট্রমার কারণে অল অন এ সাডেন না, এর কিছুদিন পরে, এক দুই দিন পরে যদি সেখানে একটা নিউ লেশন অ্যাপিয়ার করে, তাহলে হেলদি স্কিন হতে হবে। সেকেন্ড হচ্ছে সুপারফিশিয়াল ট্রমা হতে হবে। 3 নম্বর হচ্ছে সেখানে একটা নিউ লেশন অ্যাপিয়ার করতে হবে। ইট ক্যান বি প্যাপিউল, ইট ক্যান বি প্ল্যাক, ইট ক্যান বি প্যাপিউল, ইট ক্যান বি প্ল্যাক, অর ইট ক্যান বি এনিথিং এলস। সো যদি কোনো নতুন লেশন হয় তখন সেটাকে আমরা বলবো কবনার্স ফেনোমেনা। কখন? একটা হেলদি টিস্যুতে বা একটা হেলদি স্কিনে একটা সুপারফিশিয়াল ট্রমা হয়ে যদি একটা নতুন লেশন অ্যাপিয়ার করে তখন সেটাকে আমরা বলবো কবনার্স ফেনোমেনা। কবনার্স ফেনোমেনা অনেক জায়গায় পাওয়া যায়, পরীক্ষার জন্য দুইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, একটা হচ্ছে সোরিয়াসিস আর একটা হচ্ছে লাইকেন প্লানাস। সো কবনার্স ফেনোমেনার দুইটার ইম্পর্টেন্ট কজ হলো সোরিয়াসিস আর একটা হলো লাইকেন প্লানাস। তাহলে কবনার্স ফেনোমেনার দুইটা ইম্পর্টেন্ট কজ, একটা হলো সোরিয়াসিস আর একটা হলো লাইকেন প্লানাস। এটা ভিটিলিগোতেও পাওয়া যেতে পারে, এটা পরফাইরিয়া কিউটেনিয়া টার্ডাতেও পাওয়া যেতে পারে। তাহলে কবনার্স ফেনোমেনা মেইনলি 4টা কজ, পরীক্ষার জন্য দুইটা খুবই ইম্পর্টেন্ট, সিভিয়ারলি ইম্পর্টেন্ট। ওয়ান ইজ সোরিয়াসিস, অ্যানাদার ওয়ান ইজ লাইকেন প্লানাস, অ্যান্ড অলসো ইম্পর্টেন্ট ইজ ভিটিলিগো, ভিটিলিগো ইজ অলসো ইম্পর্টেন্ট। তাহলে কবনার্স ফেনোমেনা, তাহলে এই 3টা
নিকোলিস্কিস সাইন তাহলে কোথায় পাওয়া যায় যদি আমরা আরেকবার বলি তাহলে নিকোলিস্কিস সাইন পাওয়া যাবে পেমফিকাস ভালগারিস, আরেকটা হচ্ছে টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিস। অসপিস সাইন কোথায় পাওয়া যাবে? অসপিস সাইন পাওয়া যাবে সোরিয়াসিসে। কবনার্স ফেনোমেনা এটা সোরিয়াসিসে পাওয়া যাবে, এটা লাইকেন প্লানাসে পাওয়া যাবে, এটা ভিটিলিগোতে পাওয়া যাবে, এটা পরফাইরিয়া কিউটেনিয়া টার্ডাতেও পাওয়া যেতে পারে। তাহলে যদি কোশ্চেন আসে যে নিচের কোন ফিচারটা সোরিয়াসিসের জন্য মোস্ট স্পেসিফিক, আনসার কি হবে? অসপিস সাইন। কেন? অসপিস সাইন শুধুমাত্র পাওয়া যাবে সোরিয়াসিসে। ওকে, এখানে নিকোলিস্কিস সাইনের অনেকগুলো কজ দেয়া আছে যেটা পরীক্ষার সময় মনে রাখাটা খুবই টাফ, এবং এটা হচ্ছে কবনার্স ফেনোমেননের কজ, যে সোরিয়াসিস, লাইকেন প্লানাস, ভিটিলিগো। ডায়াস্কোপি, ডায়াস্কোপি হচ্ছে যে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে স্কিনটা দেখাকেই বলা হয় ডায়াস্কোপি। ম্যাগনিফাইং গ্লাস দিয়ে স্কিনটা দেখা হচ্ছে ডায়াস্কোপি। ডায়াস্কোপির একটা ফাইন্ডিংটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যাপেল জেলি। যদি বলা থাকে যে ডায়াস্কোপিতে অ্যাপেল জেলি অ্যাপিয়ারেন্স, দিস ইজ ক্যারেক্টারিস্টিক ফাইন্ডিং অফ স্কিন টিবি। এবং স্কিন টিবির আরেকটা নাম হচ্ছে লুপাস ভালগারিস। লুপাস ভালগারিস। স্কিনের দুইটা টেস্ট খুবই ইম্পর্টেন্ট, এবং এখান থেকে কোশ্চেন এসবিএ তে কোশ্চেন আসছিল। দুইটা টেস্ট খুবই ইম্পর্টেন্ট, একটা হচ্ছে প্রিক টেস্ট আর একটা হলো প্যাচ টেস্ট। একটা হচ্ছে প্রিক টেস্ট আর একটা হলো প্যাচ টেস্ট। প্রিক, প্রিকের মিডল লেটারটা হচ্ছে আই, and I almost look like Roman 1. I look like Roman 1. So prick test is done when there is type 1 hypersensitivity. Prick test is done when there is type 1 hypersensitivity. তাহলে স্কিনের টাইপ 1 হাইপারসেনসিটিভিটি টেস্ট করার জন্য কোন টেস্ট করা হবে? প্রিক না প্যাচ? প্রিক টেস্ট। প্রিক টেস্ট। আর প্যাচ টেস্ট ফর টাইপ 4 hypersensitivity. So patch test is done for type 4 hypersensitivity. তাহলে প্রিক এবং প্যাচ দুইটাই হাইপারসেনসিটিভিটি ইন্ডিকেট করে। আমি যখন এটা পড়তাম তো আমার এখানে প্রায় মানে গোলমাল লেগে যাইতো যে কোনটা 1 কোনটা 4। তো তখন থেকে আমি শুধু একটাই পড়ি, যেখানে প্রিকের মিডল লেটার হচ্ছে আই, দিস লুক লাইক 1, সো প্রিক টেস্ট টাইপ 1 হাইপারসেনসিটিভিটি। আর যেটা আমি পড়ি নাই সেটার উত্তর হবে প্যাচ। ওকে, তাহলে যদি কোনো প্রিক টেস্ট হয় তাহলে आंसर হবে টাইপ 1 হাইপারসেনসিটিভিটি। টাইপ 1 হাইপারসেনসিটিভিটির एग्जांपल কি? অ্যাটোপিক ডার্মাটাইটিস অর একজিমা। অ্যাটোপিক ডার্মাটাইটিস অর অ্যাটোপিক ডার্মাটাইটিস অর একজিমা। আর টাইপ 4 হাইপারসেনসিটিভিটির एग्जांपल হচ্ছে কন্ট্যাক্ট ডার্মাটাইটিস। কন্ট্যাক্ট ডার্মাটাইটিস। So prick test is positive in atopic dermatitis and patch test is positive when there is contact dermatitis. তাহলে যদি কোশ্চেন আসে যে অ্যাটোপিক ডার্মাটাইটিস পেশেন্টকে কনফার্ম করা হবে বা এটার জন্য কি ইনভেস্টিগেশন কোনটা হবে বা কোন ইনভেস্টিগেশনটা ইম্পর্টেন্ট, आंसर হবে প্রিক টেস্ট। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে কিছু কজোলজি আসে, যেমন হচ্ছে যে হোয়াট আর দ্য কজ অফ প্রাইটাস, প্রাইটাসের জেনারেলাইজড প্রাইটাসের কজ কি, লোকালাইজড প্রাইটাসের কজ কি, এটা এমসিকিউতে আসতে পারে। ওকে, এখান থেকে একবার কোশ্চেন আসছিল যে হোয়াট আর দ্য কজ অফ প্রাইটাস ইন প্রেগন্যান্সি। তাহলে প্রাইটাস ইন প্রেগন্যান্সির যে কজগুলো এখানে ইম্পর্টেন্ট হচ্ছে জাস্ট নামগুলো, পলিমরফিক ইরাপশন, অ্যাকিউট কলেস্টেসিস অফ প্রেগন্যান্সি, পেমফিগয়েড জেস্টেশনালিস, প্রাইগো জেস্টেশনালিস, আর একটা হচ্ছে প্রাইটিক ফলিকুলাইটিস। জাস্ট এই নামগুলো এখান থেকে কোশ্চেন আসছিল। পরীক্ষার সময় যেটা প্রবলেম হয় যে পরীক্ষার সময় আসছিল অ্যাকিউট ফ্যাটি লিভার অফ প্রেগন্যান্সি, তাহলে অ্যাকিউট ফ্যাটি লিভার অফ প্রেগন্যান্সি ইজ ফলস। কলেস্টেসিস যদি হয়, কলেস্টেসিসে যেহেতু বিলিয়ারি ট্রিতে অবস্ট্রাকশন থাকে এজন্য এখানে কিছু ইচিং থাকতে পারে, যে কোনো কারণ
অবস্ট্রাকটিভ জন্ডিসের একটা ফিচার হচ্ছে ইচিং, বাট নট ভাইরাল হেপাটাইটিস অর ফ্যাটি লিভার অফ প্রেগনেন্সি। এরপরে হোয়াট আর দ্য কজ অফ ফটোসেন্সিটিভিটি, এখান থেকেও এমসিকিউ আসছিল। তো এখান থেকে মেন যেটা লাগবে জাস্ট হোয়াট আর দ্য কন্ডিশন কজিং ফটোসেন্সিটিভিটি, ওকে। এবং পরীক্ষার সময় কখনোই আসবে না যে এসএলই কজেস ফটোসেন্সিটিভিটি, কেন আসবে না? কারণ এটা আপনি সেই থার্ড ইয়ার ফোর্থ ইয়ার থেকে এটা জানেন। পরীক্ষার সময় যেটা আসবে যে ক্রনিক অ্যাক্টিনিক ডার্মাটাইটিস, পরীক্ষার সময় যেটা ইউজুয়ালি আসে যে সোলার আর্টিকেরিয়া, এটাও বোঝা যায় যে এটা ইট ক্যান কজ ফটোসেন্সিটিভিটি। পরীক্ষার সময় ইউজুয়ালি আসে পরফাইরিয়া, প্যালাগ্রা, জেরোডার্মা পিগমেন্টোসা। তাহলে পরীক্ষার সময় এই জিনিসগুলো বেশি আসে অ্যাজ এ কজ অফ ফটোসেন্সিটিভিটি। এবং একটা ড্রাগ খুব বেশি ফটোসেন্সিটিভিটি করে, সেটা হচ্ছে ডক্সিসাইক্লিন। ডক্সিসাইক্লিন ক্যান কজ ফটোসেন্সিটিভিটি। আরেকটা ড্রাগ ফটোসেন্সিটিভিটি করতে পারে, সেটা হচ্ছে হাইড্রক্সি ক্লোরোকুইন। এটা ইম্পর্টেন্ট, ড্রাগসের ভিতরে একটা হলো ডক্সিসাইক্লিন আর একটা হলো হাইড্রক্সি ক্লোরোকুইন। টপিক্যাল গ্লুকোকর্টিকয়েড, এখান থেকে যে কোশ্চেনটা আসছে দুইবার, সেটা হচ্ছে হোয়াট আর দ্য পটেন্ট টপিক্যাল গ্লুকোকর্টিকয়েড। হোয়াট আর দ্য পটেন্ট টপিক্যাল গ্লুকোকর্টিকয়েড, ওকে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের টপিক যে লেগ আলসার। লেগ আলসার যেটা স্কিনে, লেগ আলসার হচ্ছে ইউজুয়ালি 4 টাইপস হতে পারে, বা 4টা কারণে লেগ আলসার হতে পারে। একটা হতে পারে আর্টারিয়াল আলসার, একটা হতে পারে ভেনাস আলসার, একটা হতে পারে ভাস্কুলাইটিক আলসার, আর 4 নম্বরে হচ্ছে নিউরোপ্যাথিক আলসার। তাহলে লেগ আলসার হচ্ছে 4 টাইপস হতে পারে। একটা হচ্ছে আর্টারিয়াল আলসার, একটা হলো ভেনাস আলসার, একটা হলো ভাস্কুলাইটিক আলসার, আর একটা হলো নিউরোপ্যাথিক আলসার। এর ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আর্টারিয়াল এবং ভেনাস আলসারের ডিফারেন্সটা। কেন ইম্পর্টেন্ট? আচ্ছা, প্রথমে আসি ভেনাস আলসার। তাহলে ভেনাস আলসারটা কেন হবে? যদি কোনো কারণে ভেইন অক্লুডেড হয়ে যায়, ভেন যদি কোনো কারণে অক্লুডেড হয়ে যায়, তাহলে ইট মে গিভ রাইজ টু ভেনাস আলসার। ভেনের কাজ কি? ভেনের কাজ হচ্ছে আর্টারি যে ব্লাড নিয়ে আসতেছে সেটাকে আবার হার্টের দিকে রিটার্ন করে দেয়া। তাহলে ভেন যদি কোনো কারণে অক্লুডেড হয়ে যায়, তাহলে ভেনাস রিটার্নটা হবে না। যদি ভেনাস রিটার্ন না হয়, তাহলে ফ্লুইডগুলো কি হবে? ওখানে স্ট্যাসিস হবে, এবং স্ট্যাসিস হয়ে আলটিমেটলি সেখানে ফ্লুইড যদি জমা হতে থাকে, তাহলে ওই এরিয়াতে, ওই ভেসেলের ওখানে হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা বেড়ে যাবে। বেড়ে গেলে এখান থেকে কি হবে? ইডেমা হবে। তাহলে ভেনাস আলসারের একটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে যে সেখানে ইডেমা থাকবে। তাহলে যে আলসারের সাথে ইডেমা থাকবে, দ্যাট ইজ মোস্ট লাইকলি ভেনাস আলসার। তাহলে যদি কোনো আলসারের সাথে ইডেমা থাকে, তাহলে মোস্ট লাইকলি দ্যাট ইজ ভেনাস আলসার। সেকেন্ড হচ্ছে আর্টারিয়াল আলসার। আর্টারিয়াল আলসারটা কেন হবে? যদি কোনো টিস্যুতে আর্টারিয়াল যে সাপ্লাইটা যদি কোনো কারণে হ্যাম্পার্ড হয়, লাইক কোনো থ্রম্বোসিস, অথবা যদি কোনো এখানে এম্বোলিজম যদি হয়, অথবা যদি কোনো থ্রম্বোসিস হয়, থ্রম্বোসিস হয়ে যদি আর্টারিটা অক্লুড হয়ে যায়, ইট মে লিডস টু আর্টারিয়াল আলসার। তাহলে যদি আর্টারি অক্লুড হয়ে যায়, তাহলে ব্লাড আর সেখানে যাবে না। যদি ব্লাড না যায়, তাহলে সেখানে যদি গ্যাংগ্রিন হয়, সেই গ্যাংগ্রিনটা কেমন হবে? সেই গ্যাংগ্রিনটা হবে ড্রাই গ্যাংগ্রিন। সেই গ্যাংগ্রিনটা হবে ড্রাই গ্যাংগ্রিন। সো ড্রাই গ্যাংগ্রিন, presence of line of demarcation, dry gangrene and presence of line of demarcation, these are the two important sign of arterial ulcer. তাহলে আর্টেরিয়াল আলসারের ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে যে এখানে গ্যাংগ্রিন হবে ড্রাই, এবং এখানে একটা লাইন অফ ডিমার্কেশন পাওয়া যাবে। তবে আর্টেরিয়াল আলসারের জন্য ক্লিনিক্যালি সবচেয়ে ইম্পর্টেন্ট সাইন কোনটা? এটা পরীক্ষা থাকতে পারে যে আর্টেরিয়াল আলসার কখন হবে? যখন কোনো প্যাশেন্টের পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ থাকবে। তাহলে আর্টেরিয়াল আলসারের মেইন কজ হচ্ছে পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ। পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট সাইন কোনটা? সবচেয়ে ইম্পর্টেন্ট সাইন হচ্ছে অ্যাঙ্কেল ব্র্যাকিয়াল প্রেশার ইন্ডেক্স। সবচেয়ে ইম্পর্টেন্ট সাইন হলো অ্যাঙ্কেল ব্র্যাকিয়াল প্রেশার ইন্ডেক্স। পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজে পালসও কমে যেতে পারে, বাট মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাঙ্কেল ব্র্যাকিয়াল প্রেশার ইন্ডেক্স। অ্যান্ড হোয়াট ইজ অ্যাঙ্কেল ব্র্যাকিয়াল প্রেশার ইন্ডেক্স? অ্যাঙ্কেল ব্র্যাকিয়াল প্রেশার ইন্ডেক্স হচ্ছে অ্যাঙ্কেলের সিস্টোলিক ব্লাড প্রেশার
ডিভাইডেড বাই ব্র্যাকিয়াল সিস্টোলিক ব্লাড প্রেশার। নর্মালি এটা 1 অথবা 1 এর চাইতে বেশি থাকে। তাহলে কোনো পেশেন্টের যদি এই রেশিওটা যদি 1 এর কম হয়, কোনো পেশেন্টের যদি এবিপিআই 1 এর কম হয়, 1 এর কম মানে ইট কুড বি 0.9, ইট কুড বি 0.8, 0.7, এরকম যদি আসে অ্যাঙ্কেল ব্রাকিয়াল প্রেশার ইন্ডেক্সটা, তখন আমরা ধরে নিব যে পেশেন্টের একটা আন্ডারলাইং আর্টেরিয়াল ডিজিজ আছে, পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ। তাহলে কোনো পেশেন্টের যদি এবিপিআই 0.8 এর কম থাকে এবং এই পেশেন্টের যদি কোনো আলসার থাকে, তাহলে মোস্ট লাইকলি দ্য আলসার ইজ আর্টেরিয়াল আলসার। তাহলে আর্টেরিয়াল আলসারের জন্য আমরা তিনটা ইম্পর্টেন্ট সাইন বলছি। ফার্স্ট ওয়ান ইজ দেয়ার উইল বি ড্রাই গ্যাংগ্রিন, সেকেন্ড ওয়ান ইজ দেয়ার উইল বি লাইন অফ ডিমার্কেশন। লাইন অফ ডিমার্কেশন হচ্ছে যে হেলদি টিস্যু, একটা হচ্ছে গ্যাংগ্রিনাস টিস্যু, আরেকটা হলো হেলদি টিস্যু। তাহলে গ্যাংগ্রিনাস টিস্যু যেটা, গ্যাংগ্রিনাস টিস্যু হচ্ছে যে গ্যাংগ্রিনাস ব্ল্যাক হয়ে যাবে এবং এখানে একটা লাইন অফ ডিমার্কেশন থাকবে এবং এরপরে একটা হেলদি টিস্যু থাকবে। ওকে, সো যদি লাইন অফ ডিমার্কেশন থাকে তাহলে দিস ইজ এ ফিচার অফ আর্টেরিয়াল আলসার। তাহলে ভেনাস আলসার যেটা আমরা আগে বলছিলাম যে ভেনাস আলসারের মেন কজ হলো যে ভেনাস আউটফ্লো যদি কোনো কারণে অবস্ট্রাকশন হয়ে যায়, এবং ইম্পর্টেন্ট সাইন হচ্ছে এখানে ইডেমা পাওয়া যাবে। সেকেন্ড ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে যে ভেনাস আলসারের সাইট, যেহেতু আমরা লেগ আলসার বলছি, লেগের মিডিয়াল ম্যালিওলাস আছে, ল্যাটারাল মেলিওলাস আছে, আরেকটা হচ্ছে প্রেসার এরিয়া, আরেকটা হচ্ছে শিন। ভেনাস আলসার যেটা, ভেনাস আলসার পাওয়া যাবে মিডিয়াল ম্যালিওলাস। তাহলে ভেনাস আলসার পাওয়া যাবে হচ্ছে ওভার দ্য মিডিয়াল ম্যালিওলাস, মিডিয়াল ম্যালিওলাস। তাহলে মিডিয়াল ম্যালিওলাসে যদি কোনো পেশেন্টের আলসার থাকে, পেশেন্টের যদি সাথে ইডেমা থাকে, দিস ইজ হাইলি সাজেস্টিভ অফ ভেনাস আলসার। যদি কোনো পেশেন্টের আর্টেরিয়াল আলসার থাকে তাহলে তার ল্যাটারাল ম্যালিওলাসের এখানে কি থাকবে, আলসারটা থাকবে। তাহলে কোনো পেশেন্টের যদি ল্যাটারাল ম্যালিওলাসের এখানে আলসার থাকে, দিস ইজ হাইলি সাজেস্টিভ অফ আর্টেরিয়াল আলসার। এবং প্রেসার সোর যাদের হয়, প্রেসার সোরের একটা কজ হচ্ছে পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ। তাহলে প্রেসার সোরেও ল্যাটারাল ম্যালিওলাসের ওখানে আলসার থাকতে পারে। তাহলে ল্যাটারাল ম্যালিওলাসের ওখানে যদি কোনো আলসার থাকে, এর ডায়াগনোসিস হবে মোস্ট লাইকলি দিস ইজ আর্টেরিয়াল আলসার অর ইট কুড বি প্রেসার সোর অর ইট কুড বি আর্টেরিয়াল আলসার। আর যদি মিডিয়াল ম্যালিওলাসের ওখানে থাকে, ইট ইজ ভেনাস আলসার। যদি শিনকে অ্যাফেক্ট করে, লেগের অ্যান্টেরিয়র পার্টকে যদি অ্যাফেক্ট করে, দেন ইট ইজ মোস্ট লাইকলি ভাস্কুলাইটিক আলসার। যদিও শিনের এখানে অনেকগুলো লেশন হতে পারে। কোনো পেশেন্টের যদি শিনের এখানে কোনো আলসার থাকে, এর অনেকগুলো ডিফারেন্সিয়াল থাকতে পারে। যেমন শিনের এখানে আর কি থাকতে পারে, শিনের এখানে থাকতে পারে পায়োডার্মা গ্যাংগ্রিনোসাম। তাহলে পায়োডার্মা গ্যাংগ্রিনোসাম এটা হচ্ছে শিনের এখানে হবে। ভাস্কুলাইটিস এটাও শিনে হবে। ভাস্কুলাইটিক আলসার যদি হয় সেটা শিনে হবে। যদি কোনো পেশেন্টের ইরাইথেমা নোডোসাম থাকে, এটা হচ্ছে শিন এরিয়াতে হবে। যদি কোনো পেশেন্টের নেক্রোবায়োসিস লাইপয়েডিকা থাকে, নেক্রোবায়োসিস লাইপয়েডিকা এটা হচ্ছে শিনের এখানে কমন। তাহলে কোনো পেশেন্টের শিনের এখানে যদি কোনো লেশন থাকে এবং সেটা যদি আলসার হয়, it could be pyoderma gangrenosum or it could be vasculitic ulcer. And if there is nodule over the shin, it can be erythema nodosum. And if there is skin color change, yellowish color change with violaceous margin, it can be necrobiosis lipoidica. Necrobiosis lipoidica কোথায় পাওয়া যায়? এটা ডায়াবেটিসের সাথে স্ট্রংলি অ্যাসোসিয়েটেড। যদি নেক্রোবায়োসিস লাইপোডিকা থাকে তাহলে মোস্ট লাইকলি পেশেন্টের আন্ডারলাইং ডায়াবেটিস আছে। আচ্ছা, তাহলে ভেনাস আলসার এবং আর্টেরিয়াল আলসারের ভিতরে যদি আমরা ডিফারেন্সটা দেখি, তাহলে এখানে প্রিডিসপোজিং ফ্যাক্টর হচ্ছে, এখানে ভেনাস আলসারের এখানে ভেরিকোজ ভেন থাকতে পারে, সাথে অবেসিটির হিস্ট্রি থাকতে পারে, ডিভিটি থাকতে পারে। কিন্তু আর্টেরিয়াল আলসারের রিস্ক ফ্যাক্টর হচ্ছে ডিফারেন্ট, লাইক স্মোকিং, হাইপারটেনশন, ডায়াবেটিস, মানে যেগুলোতে হার্ট ডিজিজ অথবা কার্ডিওভাস্কুলার ডিজিজের রিস্ক থাকে, এই ডিজিজগুলোতে আর্টেরিয়াল আলসার ডেভেলপ করতে পারে।
সিমটম যদি আমরা বলি তাহলে মেন সিমটম ইন ভেনাস আলসার দেয়ার উইল বি হেভিনেস অফ দ্য লেগ, পা মনে হবে ভারী ভারী মনে হবে, এটা হচ্ছে খুবই আর্লি একটা সিমটম এবং এটা হচ্ছে ফার্স্ট সিমটম। সেকেন্ড যেটা হবে এখান থেকে ইডেমা হবে, ইডেমার কারণে পরবর্তীতে এক্সট্রা ফ্যাসেটেড ব্লাড হয়ে এখানে হাইপার পিগমেন্টেশন ডেভেলপ করতে পারে। এবং আলসার যদি লং স্ট্যান্ডিং থাকে, যে কোনো আলসার যদি লং স্ট্যান্ডিং থাকে এবং এখানে যদি ইনফ্লামেশন হতে থাকে, যদি ফাইব্রোসিস হতে থাকে, তাহলে ভেনাস আলসার থেকে একটা কমপ্লিকেশন হতে পারে লাইপোডার্মাটোস্ক্লেরোসিস। লাইপো এবং স্কিনে যেহেতু হচ্ছে ডার্মাটো এবং ফাইব্রোসিস হওয়ার কারণে এটাকে বলা হচ্ছে স্ক্লেরোসিস। তাহলে লাইপোডার্মাটোস্ক্লেরোসিস ইজ এ ফিচার অফ ক্রনিক ভেনাস আলসার বা ইট কুড বি কমপ্লিকেশন। সাইড যদি আমরা বলি তাহলে মিডিয়াল ম্যালিওলাসের ওখানে যদি কোনো আলসার হয় মোস্ট লাইকলি ভেনাস আলসার, আর যদি ল্যাটারাল ম্যালিওলাসের ওখানে থাকে মোস্ট লাইকলি দ্যাট ইজ আর্টেরিয়াল আলসার। এরপরে হলো ইন্টারমিটেন্ট ক্লডিকেশন, ভেরি ইম্পর্টেন্ট। যদি কোনো পেশেন্টের ইন্টারমিটেন্ট ক্লডিকেশন থাকে, পেশেন্ট যদি বলে যে কিছু দূর যাওয়ার পরে তার পায়ে ব্যথা হয়, একটা ডিস্টেন্স যাওয়ার পরে তার পায়ে ব্যথা হয়, তাহলে সেটাকে বলা হচ্ছে ইন্টারমিটেন্ট ক্লডিকেশন। আর যদি কোনো পেশেন্ট দাঁড়ালেই পায়ে ব্যথা হয় তাহলে দিস ইজ নিউরোলজিক্যাল ক্লডিকেশন। যদি অল এলং দাঁড়ালেই ব্যথা করে, দাঁড়ালেই ব্যথা করে, হাঁটলেও ব্যথা করে, সেটা হচ্ছে নিউরোলজিক্যাল ক্লডিকেশন। এবং কিছু দূর হাঁটার পরে যদি ব্যথা হয় দ্যাট ইজ ভাস্কুলার ক্লডিকেশন বা ইন্টারমিটেন্ট ক্লডিকেশন। সো ভাস্কুলার claudication is a feature of arterial ulcer. Vascular claudication is a feature of peripheral arterial disease. And it's very common that in case of arterial ulcer there will be pulse will be reduced or absent, and in case of venous ulcer the pulse will be normal. And most important sign of arterial ulcer is low ABPI. Low ABPI. How much low? Less than 1. Now these are the complication of venous ulcer. Venous ulcer থাকলে এখান থেকে ইডেমা ডেভেলপ করতে পারে, এখান থেকে পিগমেন্টেশন ডেভেলপ করতে পারে, এখান থেকে লাইপোডার্মাটোস্ক্লেরোসিস ডেভেলপ করতে পারে। এবং একটা আলসার যদি লং স্ট্যান্ডিং থাকে এবং এখানে যেহেতু ব্লাড সেলগুলো এক্সট্রা ভ্যাসেটেড হতে থাকে এবং ক্রনিক ইনফ্লামেশন যদি চলতে থাকে, যে কোনো ক্রনিক ইনফ্লামেশনের একটা কমপ্লিকেশন হচ্ছে ম্যালিগন্যান্সি। তাহলে ক্রনিক ভেনাস আলসার থেকেও এখান থেকেও ম্যালিগন্যান্সি ডেভেলপ করতে পারে এবং এটাকে বলা হয় মার্জোলিন আলসার। মার্জোলিন আলসার। সো মার্জোলিন আলসার ইজ নট এ বিনাইন আলসার, দ্যাট ইজ এ ম্যালিগন্যান্ট আলসার which arise on the background of chronic venous ulcer. So chronic venous ulcer এর ব্যাকগ্রাউন্ডে যদি কোনো ক্যান্সার ডেভেলপ করে that is most likely squamous cell carcinoma. And marjoline ulcer is not a benign ulcer, it is a malignant ulcer. তাহলে আমরা এ পর্যন্ত মেইনলি আমাদের দুইটা ইম্পর্টেন্ট টপিক আমরা মেইনলি ডিসকাস করলাম। ফার্স্ট ওয়ান ইজ ফাংশন অ্যান্ড অ্যানাটমি অফ দ্য স্কিন, অ্যান্ড সেকেন্ড ইজ ইমিউনোবুলাস ডিজিজ। থার্ড যে টপিকটা আমরা বলছিলাম যেখান থেকে কোশ্চেন আসছে সেটা হচ্ছে স্কিন টিউমার। স্কিন টিউমার, স্কিন টিউমার থেকে স্কিন ক্যান্সার, এই টপিক থেকে একটা কোশ্চেন আসবেই, মাস্ট একটা কোশ্চেন মাস্ট এখান থেকে আসবে। স্কিন ক্যান্সারকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে মেলানোমা আর একটা হচ্ছে নন মেলানোমাটাস স্কিন ক্যান্সার। এটা ভাগ করার উদ্দেশ্য কি? ভাগ করার উদ্দেশ্য হচ্ছে মেলানোমা ইজ হ্যাজ হাই পটেনশিয়াল টু মেটাস্টেসাইজ, মানে মেলানোমা মেটাস্টেসিস হওয়ার এর প্রপেন্সিটিটা অনেক বেশি, আর বাকি যারা এদের হচ্ছে মেটাস্টেসিস হওয়ার প্রপেন্সিটি ইজ লেস। সো যেহেতু এদের মেটাস্টেসিস হওয়ার প্রপেন্সিটিটা বেশি, এজন্য এদেরকে আলাদাভাবে ক্লাসিফাই করা হয় এবং এদেরকে আলাদা ক্লাসিফাই করা হয়। তাহলে সবচেয়ে বেশি মেটাস্টেসিস হয় কোন স্কিন ক্যান্সার? দ্য আনসার উইল বি ম্যালিগন্যান্ট মেলানোমা। সবচেয়ে কম মেটাস্টেসিস তাহলে কোনটা হয়? সবচেয়ে কম মেটাস্টেসিস হয় যেটা সবচেয়ে কমন, তাহলে সবচেয়ে কম এবং সবচেয়ে কম মেটাস্টেসিস বাট মোস্ট কমন স্কিন ক্যান্সার ইজ বেসাল সেল কার্সিনোমা। বেসাল সেল কার্সিনোমা। তাহলে কোন স্কিন ক্যান্সার সবচেয়ে বেশি মেটাস্টেসিস হয়? দ্য আনসার উইল বি malignant melanoma. Malignant melanoma. And the ulcer which metastasize very less and very least যদি আমরা বলি that is
basal cell carcinoma, and the most common skin cancer is basal cell carcinoma. যে কোনো স্কিন ডিজিজ, মোস্ট অফ দ্য স্কিন ডিজিজ এর কমন রিস্ক ফ্যাক্টর হচ্ছে সানলাইট এক্সপোজার। তাহলে প্রত্যেকটা স্কিন ক্যান্সারের একটা কমন রিস্ক ফ্যাক্টর হচ্ছে সানলাইট এক্সপোজার, লাইক বেসাল সেল কার্সিনোমা, লাইক স্কোয়ামাস সেল কার্সিনোমা, and also malignant melanoma. Sunlight exposure is a common risk factor of all the skin cancer. Now the basal cell carcinoma. Basal cell carcinoma সাইটটা খুব ইম্পর্টেন্ট। basal cell carcinoma হচ্ছে ফেসের আপার পার্টে হয়। যদি আমরা একটা ফেস থিঙ্ক করি, this is a face, this is ear, and this is lip, this is ear. তাহলে অ্যাঙ্গেল অফ দ্য মাউথ থেকে শুরু করে এখানে যদি এটা একটা ট্র্যাগাস হয়, তাহলে ট্র্যাগাস এবং অ্যাঙ্গেল অফ দ্য মাউথ এই বরাবর যদি আমরা একটা ইমাজিনারি লাইন চিন্তা করি, ট্র্যাগাস এবং এর যদি আমরা একটা ইমাজিনারি লাইন চিন্তা করি, তাহলে এর উপরে যে ক্যান্সারগুলো হবে দে উইল বি বেসাল সেল কার্সিনোমা। সো ইমাজিনারি লাইনের উপরে যদি হয় তাহলে বেসাল সেল কার্সিনোমা, নিচে যদি হয় মোস্ট লাইকলি স্কোয়ামাস সেল কার্সিনোমা। তাহলে যদি বলা থাকে যে একটা পেশেন্টের মিডিয়াল ক্যান্থাসের এখানে একটা নন হিলিং আলসার which is not healing and persisting for more than months or years, what will be the most likely diagnosis? Basal cell carcinoma. যদি বলে যে একটা পেশেন্টের আপার লিপে লং স্ট্যান্ডিং স্কিন লেশন and which is not healing and which is pearly white and there is surface telangiectasia. Pearly white lesion with surface telangiectasia is a characteristic feature of basal cell carcinoma. Pearly white lesion with surface telangiectasia is a characteristic lesion of basal cell carcinoma. যদি বলা থাকে যে একটা পেশেন্টের মিডিয়াল ক্যান্থাসের এখানে একটা আলসার হিল হচ্ছে না, মোস্ট লাইকলি basal cell cancer. সো basal cell ক্যান্সার যদি থাকে এবং যদি এটা আলসারেটেড হয়ে যায় তাহলে এর এজটা কেমন থাকবে এটা আমরা একটু পরে আসতেছি। the age will be rolled out in basal cell carcinoma. The age will be rolled out. In case of squamous cell carcinoma the age will be elevated. Okay, তাহলে যদি কোনো পেশেন্টের আপার লিপে কোনো নন হিলিং আলসার থাকে, মিডিয়াল ক্যান্থাসের যদি কোনো নন হিলিং আলসার থাকে, they suggest basal cell carcinoma, and if it affect the lower lip, angle of the jaw, angle of the mandible or chin, it suggests squamous cell carcinoma. basal cell carcinoma আরেকটা নাম হচ্ছে rodent ulcer. rodent, what is rodent? rat and rodent. rat বলা হয় যদি কোনো ইঁদুর বড় থাকে, সেই বড় ইঁদুরকে বলা হয় rat, এবং ছোট ইঁদুর যদি হয়, ছোট ইঁদুর সেটাকে বলা হয় rodent. তাহলে basal cell carcinoma-তে যে আলসারগুলো থাকে বা যে ক্যান্সারগুলো থাকে they are usually small in size like rodent, এজন্য এদেরকে বলা হয় rodent ulcer. এখান থেকে যদি আলসার ডেভেলপ করে একটা স্মল এবং আলসার যদি ডেভেলপ করে এবং আলসারের মার্জিনটা যদি রোলড আউট থাকে then it is highly suggestive of basal cell carcinoma. Now squamous cell carcinoma. তাহলে basal cell carcinoma দেখতে কেমন হবে? যদি আলসারেটেড হয়ে যায় তাহলে হবে রোলড আউট এজ এবং আলসারের সাইজটা কেমন হবে? স্মল হবে। যদি আলসারেটেড না হয় তাহলে they will be pearly white in color and there will be surface telangiectasia. ম্যালিগন্যান্ট মেলানোমা থেকে যেটা লাগবে যে ম্যালিগন্যান্ট মেলানোমা আমরা কখন সাসপিশন করব? when we will suspect a lesion is malignant melanoma, because malignant melanoma আপনাকে যদি সাসপিশন আমরা না করতে পারি যে এটা malignant melanoma, we can miss the diagnosis and they can metastasize to different part of the body. তো malignant melanoma সাসপিশনের জন্য কিছু ক্রাইটেরিয়া আছে, এদেরকে বলা হয় A B C D E. A দিয়ে হচ্ছে যদি কোনো পেশেন্টের স্কিন লেশন
যদি সেটা অ্যাসিমেট্রিক্যাল থাকে, এর বর্ডার বি দিয়ে বর্ডারটা যদি ইরেগুলার হয়, সি দিয়ে কালার যদি চেঞ্জিং কালার হয়, আগে যে কালারটা ছিল সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ডি দিয়ে হচ্ছে ডায়ামিটার যদি 0.5 সেন্টিমিটারের বেশি হয়, 0.5 সেন্টিমিটারের চেয়ে বেশি যদি ডায়ামিটার হয়, এলিভেশনটা যদি ইররেগুলার এলিভেশন থাকে, তাহলে ইররেগুলার কোথায় কোথায় পাইলাম, একটা হচ্ছে বর্ডারটা ইররেগুলার, আরেকটা হচ্ছে এলিভেশনটা ইররেগুলার, কালারটা কেমন চেঞ্জিং কালার, এ দিয়ে অ্যাসিমেট্রিক্যাল লেশন, এর সাথে যদি লস অফ সারফেস মার্কিং যদি থাকে, লস অফ সারফেস মার্কিং যদি থাকে, these are the feature of malignant melanoma. So malignant melanoma, the rule is A, B, C, D, E. A is asymmetrical lesion, B is irregular border, C is changing color, and D is for the diameter more than 0.5 centimeter, and E which signifies the elevation which is irregular, and there is loss of surface marking suggests malignant melanoma. ম্যালিগন্যান্ট মেলানোমা থেকে আর যেটা লাগবে যে ম্যালিগন্যান্ট মেলানোমার রিস্ক ফ্যাক্টরগুলো কি, ম্যালিগন্যান্ট মেলানোমার রিস্ক ফ্যাক্টরগুলো কি, সবগুলোর কমন রিস্ক ফ্যাক্টর কি, সানলাইট এক্সপোজার। ম্যালিগন্যান্ট মেলানোমার ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি, ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর হচ্ছে ফ্র্যাকলস, ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর হচ্ছে ফেয়ার স্কিন, ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর হচ্ছে ফেয়ার স্কিন, ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর হচ্ছে মেলানোসাইটিক নেভাই, যদি কোনো পেশেন্টের আগে থেকে একটা মেলানোসাইটিক নেভাই থাকে, this is also an important risk factor for malignant melanoma. So fair skin, freckle, melanocytic nevi, these are, and sunlight exposure, these are the important risk factor for malignant melanoma. Squamous cell carcinoma যেটা, squamous cell carcinoma এরা দেখতে হচ্ছে usually elevated lesion. Squamous cell carcinoma there will be elevated lesion. Squamous cell carcinoma is more common among the immunocompromised patient. So a patient have getting renal transplant, a patient has getting any lung transplant, a patient getting any liver transplant, or a patient is getting immunosuppressive for any other reason like SLE or any other rheumatoid disease, they are prone to develop this squamous cell carcinoma. A patient taking long-term azathioprine, they are prone to develop squamous cell carcinoma. তাহলে যদি কোনো প্যাশেন্টের লং টার্ম যদি ইমিউনোসাপ্রেস থাকে, যদি কোনো প্যাশেন্ট লং টার্ম অ্যাজাথিওপ্রিন খায়, কোনো প্যাশেন্টের যদি লং টার্ম ভেনাস আলসার থাকে, দে আর প্রোন টু ডেভেলপ স্কোয়ামাস সেল কার্সিনোমা। ওকে, যদি কোনো প্যাশেন্টের প্রি ম্যালিগন্যান্ট স্কিন কন্ডিশন থাকে, প্রি ম্যালিগন্যান্ট স্কিনের দুইটা কন্ডিশনকে বলা হয় প্রি ম্যালিগন্যান্ট স্কিন লেশন। প্রি ম্যালিগন্যান্ট স্কিন লেশন হচ্ছে দুইটা, প্রি ম্যালিগন্যান্ট, সো প্রি ম্যালিগন্যান্ট স্কিন লেশন হচ্ছে মেইনলি দুইটা, একটা হচ্ছে বাউন্স ডিজিজ, আরেকটা হলো অ্যাক্টিনিক ক্যারাটোসিস। অ্যাক্টিনিক ক্যারাটোসিস, দিস আর দ্য প্রি ম্যালিগন্যান্ট। সো বাউন্স ডিজিজ থেকে যদি স্কিন, এটা প্রি ম্যালিগন্যান্ট, এখান থেকে ক্যান্সার কনভার্ট হতে পারে, এখান থেকে কোন ক্যান্সার ডেভেলপ করবে, স্কোয়ামাস সেল কার্সিনোমা, স্কোয়ামাস সেল কার্সিনোমা। ওকে, তাহলে আমরা যেটা বললাম যে basal cell carcinoma, basal cell carcinoma তে যে স্কিন লেশন হবে, they will be pearly white. So this is a pearly white skin lesion and there is surface telangiectasia. What is telangiectasia? This is dilated blood vessel or dilated capillary. This is known as telangiectasia. তাহলে যদি কোনো টিউমারের সারফেসে ডাইলেটেড ব্লাড ভেসেল থাকে, দিস ইজ সাজেস্টিভ অফ বেসাল সেল কার্সিনোমা। যদি এজটা কেমন থাকে, রোলড আউট এজ, রোলড আউট এজ, এটা দেখেন, এটা হচ্ছে আইবল, আইবলের কাছে মানে ফেসের আপার পার্টে, দিস ইজ হাইলি সাজেস্টিভ অফ বেসাল সেল কার্সিনোমা। এটা হচ্ছে একটা স্কিনে এলিভেটেড লেশন। স্কোয়ামাস সেলে আমরা কি বলছিলাম, দেয়ার উইল বি এলিভেটেড লেশন and even there is ulcer, the age will be elevated. যদি কোনো প্যাশেন্টের এলিভেটেড আলসার থাকে বা এলিভেটেড যদি কোনো লেশন থাকে এবং এটা যদি সেন্ট্রালে যদি এর ক্যারাটিন থাকে, তাহলে এটাকে বলা হয়
they are most likely squamous cell carcinoma, এবং squamous cell carcinoma they usually confused with keratoacanthoma, কারণ keratoacanthoma আমরা ছবি একটু পরে দেখাবো, এটা হচ্ছে অলমোস্ট সেম, তাহলে আমরা কনফার্ম করব কিভাবে, যে কোনো স্কিন কন্ডিশন উই ক্যান কনফার্ম বাই স্কিন বায়োপসি। ওকে, স্কিন বায়োপসির ব্যাপারে যেটা মেইন স্কিন ডিজিজের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যদি ম্যালিগন্যান্ট লেশন মনে হয়, হাইলি সাজেস্টিভ যে ম্যালিগন্যান্ট লেশন, তাহলে দ্যাট বায়োপসি শুড বি এক্সিশনাল বায়োপসি। যদি ম্যালিগন্যান্ট লেশন থাকে, যদি ম্যালিগন্যান্সি থাকে, তাহলে ইম্পর্টেন্ট হচ্ছে এক্সিশনাল বায়োপসি। তাহলে ম্যালিগন্যান্ট লেশনের জন্য এক্সিশনাল বায়োপসি। তাহলে স্কিন ক্যান্সারের জন্য আমরা কিভাবে কনফার্ম করব, বাই এক্সিশনাল বায়োপসি। আর যদি বিনাইন হয়, প্রি ম্যালিগন্যান্ট যদি হয় কোনো বিনাইন লেশন লাইক লাইপোমা, তাহলে আমরা কি করব, ইনসিশনাল বায়োপসি। সো বিনাইন লেশন ইনসিশনাল বায়োপসি, and malignant lesion there will be excisional biopsy. So risk factor for malignant melanoma, এটা অলরেডি বলা হলো যে fair skin, freckle, red hair, and pre-existing nevi, sunlight exposure, and also family history. ম্যালিগন্যান্ট মেলানোমা থেকে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে যে ম্যালিগন্যান্ট মেলানোমার টাইপ, এর অনেকগুলো টাইপ আছে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বা সবচেয়ে কমন টাইপ যেটা, সেটা হচ্ছে সুপারফিশিয়ালি স্প্রেডিং ম্যালিগন্যান্ট মেলানোমা। Superficially spreading malignant melanoma, this is the most common type of the malignant melanoma, and in hyperpigmented population the actinic lentiginous melanoma is the most common. Among the dark population, actinic lentiginous melanoma is most common, but overall the most common melanoma is superficially spreading malignant melanoma. তাহলে আমরা স্কিনের দুইটা প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন বলেছিলাম, একটা হচ্ছে বার্নস ডিজিজ, অ্যানাদার ওয়ান ইজ অ্যাক্টিনিক কেরাটোসিস। সো বার্নস ডিজিজ দে ইউজুয়ালি লুক লাইক বেসাল সেল কার্সিনোমা। ওকে, এই জিনিসটা ভুল করা যাবে না পরীক্ষায়, যে বার্নস ডিজিজ দে লুক লাইক বেসাল সেল কার্সিনোমা বাট দে ট্রান্সফর্ম ইনটু squamous cell carcinoma. Okay, they look like basal cell carcinoma. Boyne's disease look like basal cell carcinoma, but they turn into squamous cell carcinoma. And as this is a benign condition, how we will diagnose? Incisional biopsy, not excisional biopsy, which is for basal cell carcinoma, squamous cell carcinoma, or malignant melanoma. And the Bourne's disease, they also look like psoriasis. We have told, আমরা আগেই বলছিলাম যে psoriasis-এ আমরা যখন plaque বলতেছিলাম যে any skin elevation, it is called plaque, and erythematous plaque can be found in psoriasis as well as Bourne's disease. So Bourne's disease look like both basal cell carcinoma and also psoriasis. Bourne's disease look like basal cell carcinoma and also psoriasis. So Bourne's disease are usually another name is intraepithelial carcinoma, and they are slowly growing, and they are erythematous, and there is scaly plaque, and usually find in the lower leg, and most common in fair skinned elderly women. Okay.